सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। আমরা গত ভিডিওতে আলোচনা শুরু করেছি শুক্রের সঞ্চার নিয়ে, যে শুক্র গ্রহ আমাদের মীন রাশিতে সঞ্চার করবে কুম্ভ রাশি থেকে প্রস্থান করে 28শে জানুয়ারি, এবং এখানে শুক্রের সঞ্চার অবস্থান থাকবে 31 মে অবধি। দীর্ঘদিনের সঞ্চার, তার মধ্যে শুক্র বক্রগতিতে যাবে এবং সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের শুরু হয়েছে। আজকে আমরা এই তাত্ত্বিক আলোচনাটা একটু কন্টিনিউ করব, কারণ আধারটা খুব ইম্পর্ট্যান্ট। মেষ থেকে মীন রাশি লগ্নের কি হবে সেটা কিন্তু সুপারস্ট্রাকচার, ভিতটা, আধারটা, ফাউন্ডেশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ফাউন্ডেশন যদি সলিড না হয়, স্ট্রং সিকিওর না হয়, তাহলে আপনি 10 তলা 20 তলা 100 তলা যাই বাড়ি তুলুন না কেন, সেটা কিন্তু তাসের ঘরের মতো ক্রাশ করবে। তো আধারটা আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো বিশেষ কিছু বিষয় নিয়ে আপনাদের শুক্রের এই সঞ্চার নিয়ে আমি আপনাদের অবগত করেছি, যে ফিনান্সিয়াল ম্যাটার্সটা ইম্পর্ট্যান্ট হবে, স্টক মার্কেটের উপর একটা প্রভাব আসবে, আমাদের রিলেশনশিপস নিয়ে আমাদের চিন্তাভাবনা হবে, নানান রকম পরকীয়া প্রেম, পুরনো সম্পর্ক ফিরে আসা ইত্যাদি, পুরনো সম্পর্কের দিকে আকর্ষণ জেগে ওঠা, কিছু শিল্পকলা সেলিব্রিটির জগতের মানুষের একটা প্রচণ্ড অসুস্থতা বা ক্ষেত্র বিশেষে কিন্তু প্রয়াণ হওয়ার সম্ভাবনা আছে। এখানে 12th হাউস, সুতরাং বিশেষ করে কিন্তু 12th হাউসের যে কারকতাটা সেটাকে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ব্যয়ভাব, সেটা হচ্ছে লস, জীবন থেকে চলে যাওয়া। এবং এই জীবন থেকে চলে যাওয়ার যে জায়গাটা, সেখানে আমাদের মাইন্ড কিভাবে ফাংশন করবে, বক্রী শুক্র আমাদের কিভাবে প্রভাব বিস্তার করবে না, বহু কিছু যা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, প্রাণের প্রিয় ছিল, সেটা আমাদের মনের মধ্যেই তার প্রতি আমাদের যে থিঙ্কিংটা, যে লাইকিংটা, সেটা পরিবর্তন হবে। শুক্র ইভিনিং স্টার থেকে মর্নিং স্টারে পরিবর্তন হবে। Planet itself will undergo a shift, a transformative phase for the planet Venus itself. সুতরাং গ্রহ যখন নিজেই রূপান্তর হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে রূপান্তরণের যে এনার্জিটা, সেটা প্রবলভাবে বলশালী হবে। তো যা কিছু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ছিল, পার্টিকুলারলি রিলেশনশিপস, সেগুলো আমাদের কাছে তার যে শাইনটা, যে লাস্টারটা, সেটা ফেড অ্যাওয়ে করবে। সুতরাং অনেক কিছুকে আমরা এই সময় আমাদের জীবন থেকে বহিষ্কৃত করব, ত্যাগ করব, তার সেই গ্লোটা আর আমাদের জীবনে, সেই স্থানটা আর তার আমাদের জীবনে থাকবে না। ঠিক তার বিপরীত ভাইস ভার্সাও কিন্তু হওয়ার সম্ভাবনা, যে যা কিছু আমাদের কাছে খুব আনইম্পর্টেন্ট ছিল, আমাদের নজর কাড়েনি, আমাদের ফোকাসের মধ্যে ছিল না, সেটা আবার নতুন করে আমাদের জীবনে একটা প্রবেশ করতে পারে। সমুদ্র মন্থনের বিষয়টা এর মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ মীন রাশি জলরাশি, ওশান লাইক 30 ডিগ্রিজ, সমুদ্রের প্রভাব, সেই সমুদ্র মন্থন, জলতত্ত্ব, ইমোশনস। তো সম্পর্ক মানেই কিন্তু ইমোশন, ইমোশন ছাড়া, ভাব ছাড়া, আবেগ ছাড়া সম্পর্ক হয় না। তো সেই সম্পর্কের যে ইমোশন, সেটা ভালো লাগাও হতে পারে, রাগও হতে পারে, কামনা বাসনার মধ্যে অনেক রকম মিক্স অ্যান্ড ম্যাচ থাকে ইমোশনসের। তো একটা ইমোশনাল আপহিভাল, একটা আন্দোলন, একটা বিচলন, এটা কিন্তু আমরা অনুভব করব। এবং বহু মানুষের ক্ষেত্রে কিন্তু পুরনো প্রেম একটা জাগ্রত হবে। আচ্ছা, একটা জিনিস আমাদের মনের মধ্যে যে থিঙ্কিংটা আসবে, জাগ্রত হবে, সেটা হচ্ছে যে আমরা টাকা পয়সা, হাউ আর উই ম্যানেজিং আওয়ার ফাইন্যান্সেস, এই চিন্তাভাবনাটা ন্যাচারালি আসবে। যদি ন্যাচারালি না আসে, এটা আমাদের ইনডিউস থিঙ্কিং করতে হবে, আমাদের ভাবতে হবে আমরা কিভাবে টাকা পয়সা খরচ করছি। 12th হাউস আমাদের মানি ম্যানেজমেন্ট, এবং কোথায় কোথায় মিসম্যানেজমেন্ট হচ্ছে, আর্থিক মিসম্যানেজমেন্টটা নিয়ে আমাদের কিন্তু বিশেষভাবে চিন্তাভাবনা করতে হবে, এবং কারেকশনের জায়গাটাকেও আমাদের একটা গুরুত্ব দিতে হবে। আমাদের যে পাস্ট লাইফ, পূর্বজন্মের প্রভাবটা তো আছেই, আমরা জানি সব কিছুই আমাদের কার্মিক,
কিন্তু এই বক্রী শুক্র বিশেষ করে পূর্বজন্মের একটা খুব জোরালো প্রভাব বয়ে নিয়ে আসে। যাদের জন্ম ছকে শুক্র বক্রী আছে তারা বিশেষভাবে এই রেট্রোগ্রেডের যে ইনফ্লুয়েন্সটা তার সঙ্গে তাদের অনুরণন হবে, তারা একটা রেজোনেট করবে। তো সেই জায়গায় এই শুক্র যেহেতু কামনা বাসনা পিওর একটা রিলেশনশিপের যে জায়গা, সুতরাং বক্রী শুক্র যাদের জন্মছকে আছে তারা তো অনুভব করবেই বিশেষভাবে। আর যাদের শুক্র ডাইরেক্টও তাদের জন্য এই পূর্বজন্মের কোনো একটা স্মৃতি, কোনো একটা, সেটা তো আমাদের স্মৃতির মধ্যে নেই, কিন্তু সাবকনশিয়াস আনকনশিয়াস মাইন্ড, 12th হাউসটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড। সুতরাং সাবকনশিয়াস থেকে, অবচেতন মন থেকে, অচেতন মন থেকে কিছু পূর্বজন্মের স্মৃতি এমনভাবে জাগ্রত হবে যাতে পূর্বজন্মের কোনো স্ট্যান্ডার্ড, এই যে সম্পর্কটা খারাপ হওয়া বা এই যে কোনো পুরনো প্রেম জীবনে ফিরে আসা, তার কারণটা কি, এখানে একটু বিশ্লেষণ ব্যাখ্যার প্রয়োজন আছে। আমার কারেন্ট যে বর্তমানে আমার যে সম্পর্ক চলছে, উপস্থিত যে সম্পর্ক, সেখানে আমার যে ক্ষোভ আছে, আমার যে গ্রিভান্স আছে, সেই গ্রিভান্স আর ক্ষোভটার সঙ্গে আমি আমার সাবকনশিয়াস মাইন্ডে পূর্বজন্মের কোনো খুব মাধুর্যপূর্ণ সম্পর্কের একটা স্মৃতি সাবকনশিয়াসে জাগ্রত হয়ে গেলে ওইটাই আমার টার্গেটেড, ওটাই আমার লক্ষ্য, ওটাই আমার অ্যাসপিরেশন। তো ওই রকম একটা সাবকনশিয়াস মাইন্ডের যে বেঞ্চমার্ক, যে স্ট্যান্ডার্ডাইজেশন হয়ে যায়, তখন আমাদের আর বর্তমান সিচুয়েশনটা আরও অসহ্য হয়ে যায়। তখন যেটা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি যে টক্সিক রিলেশনশিপ, টক্সিসিটি অফ দ্য রিলেশনশিপটা আরও বেশি আমরা অনুভব করতে থাকি। তো এই যে পাস্ট লাইফের স্ট্যান্ডার্ডটা, সেটা আমাদের মধ্যে জাগ্রত হবে এবং সাবকনশিয়াস অ্যাসপিরেশনস, কর্মের বীজ কিন্তু, কামনা বাসনার বীজ কিন্তু জাগ্রত হবে। এই যে 40টা দিন আমরা গত ভিডিওতে আলোচনা করেছি, 40 days অফ রেট্রোগ্রেড, এটা খুব ইম্পর্টেন্ট। এই সময় আমরা বিশেষ করে ফাইন্যান্সিয়াল হ্যাজার্ড, আর্থিক ক্ষয়ক্ষতিকে ট্যাকল করার জন্য, অ্যাভয়েড করার জন্য আমরা লক্ষ্মী চালিসা, সরস্বতী চালিসা আর অন্নপূর্ণা চালিসা, এই চালিসাগুলো কিন্তু আমরা পাঠ করতে পারি। এবং এটা এই 40 দিনে আপনি প্রতিদিন যে কোনো একটা চালিসা পাঠ করতে পারেন বা প্রতিদিন 3টে চালিসাও পাঠ করতে পারেন, যেরকম আপনার সময় অ্যাভেলেবল থাকবে। এটা যদি আপনাদের বিশেষ কোনো আর্থিক সমস্যা চলে বা শুরু হয় হঠাৎ করে শুক্রের এই ট্রানজিটে, এবং আমরা জানি যে মীন রাশির 7.5 চলছে, মীন রাশির উপর দিয়ে এই ট্রানজিট হবে। আপনারা তো এটাকে একটা প্রিভেন্টিভ প্রোঅ্যাক্টিভ হিসেবেই করতে পারেন। আর আপনাদের কর্কট আর বৃশ্চিকের যদি ফিনান্সিয়াল অসুবিধা হয়ে থাকে, সম্ভাব্য হওয়ার কথা, আপনারাও করতে পারেন। সিংহ আর ধনু আপনাদের আসছে ঢাইয়া, আপনারাও কিন্তু এই চালিসাটা পাঠ করতে পারেন। আচ্ছা, এবার আপনাদের যেটা মনে রাখতে হবে এর সঙ্গে, সেটা হচ্ছে যে এই শুক্র কিন্তু একটা গভীর আন্তরিক আকাঙ্ক্ষা জাগ্রত করবে, যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম যে পাস্ট লাইফ, পূর্বজন্ম থেকে কোনো সম্পর্কের মাধুর্যটা ফিরে আসবে এবং তার সঙ্গে একটা তুলনামূলক বিচার হতে থাকবে সারাক্ষণ বর্তমান সম্পর্কের। সেই রকম একটা গভীর আকাঙ্ক্ষা, একটা এমন কিছু অসাধ্য, এমন কিছু অলভ্য আকাঙ্ক্ষা, যেটা এতটাই জাগ্রত হবে, এতটাই প্রচণ্ড হয়ে যাবে মনের মধ্যে, যে সেটা মানুষকে বিশেষভাবে বিব্রত করবে। এটা একটা ওয়েলশ ওয়ার্ড, এটা আমি আগেও এই নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করেছি। হাইরেথ, বানানটা হচ্ছে HIRAETH, অর্থাৎ একটা নস্টালজিক হোম সিকনেস, লঙ্গিং টু রিচ অ্যান ইম্পসিবল প্লেস, যে জায়গা, আর এটা তো একটা পূর্বজন্মের, যেরকম আমরা সোনার কেল্লায় দেখেছি যে মুকুলের মনে পড়ে গেল, সেই তার বাড়িতে রত্ন সব মণিমাণিক্য থাকতো, তো সে উট চড়তো ইত্যাদি, তার যে ওই একটা
সেখান থেকে ফেলুদা আবিষ্কার করলেন যে সেখানে একটা মরুভূমির জায়গা। তো এই যে একটা পুরনো জন্মের যে স্মৃতিটা, পূর্বজন্মের যে স্মৃতিটা, সেই রকম একটা ইম্পসিবল একটা বিষয়ে, একটা প্লেস, একটা জায়গা সম্বন্ধে একটা হোমসিকনেস, একটা আন্তরিক একটা স্পৃহা, একটা বাসনা, একটা কামনা জাগ্রত হবে। এবং সেখান থেকে বর্তমান পরিস্থিতিটা নষ্ট হবে, কারণ বর্তমানে যেটা আছে সেটার প্রতি একটা অনীহা, একটা অরুচি সৃষ্টি হবে। সম্পর্ক কিন্তু এইভাবে সমস্যায় পড়ার, সম্পর্কে ফাটল ধরার কিন্তু এইভাবেই কিন্তু আমরা দেখতে পাবো যে শুক্রের এই সঞ্চারে আমরা সমস্যা এইভাবেই কিন্তু অনুভব করব। তো এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং মেনলি যেটা ইম্পর্ট্যান্ট শুক্রের ক্ষেত্রে, সেটা যে দুটো ফেজের কথা আপনাদের বলেছি, একটা হচ্ছে ইভিনিং স্টার, একটা হচ্ছে মর্নিং স্টার। এই দুটো ফেজ ভোগ আর মোক্ষ, একটা ডুয়াল সাইন মীন রাশি, সেখানে ভোগ আর মোক্ষ দুটোকেই ইন্ডিকেট করে। এবং এই সমুদ্র মন্থনের যে কাহিনীটা, সেখানে শনি যে কুর্মা অবতার, স্বয়ং বিষ্ণু যে কুর্মা অবতার নিয়ে পুরো স্টেবিলাইজ করেছিলেন সমুদ্র মন্থনকে, মন্দর পর্বত ডুবে যাচ্ছিল, তো এই শনির যখন প্রবেশ হবে মীন রাশিতে 29 মার্চ, তারপর কিন্তু একটা স্টেবিলিটি প্রদান করবে শনি। কিছু মানুষ কিন্তু একটা স্টেবিলিটি ডেফিনেটলি অনুভব করবেন, কিন্তু এই রাহুর যে একটা তীব্র বাসনা, রাহুর মধ্যে যে খিদেটা, সেটা কিন্তু ওই পূর্বজন্মের ওই যে নস্টালজিয়া, ওই যে হাইরেথ, যে একটা অদম্য আকাঙ্ক্ষা, সেটাকে কিন্তু জাগ্রত করবে। আবার শুক্র রাহুর যে পজিটিভ দিক, সেটা কিন্তু দেখা যাবে যে শুক্রের মধ্যে শুক্রাচার্য যে গুরু, দৈত্যগুরু, তিনি কিন্তু সেই মৃত সঞ্জীবনীর প্রয়োগে রাক্ষসদের যে নবজীবন প্রদান করতেন। তো এই শুক্রের যে ট্রানজিটটা, এতে কিন্তু, এবং দ্বাদশভাবে, কালপুরুষের দ্বাদশভাবে, এখানে কিন্তু আমাদের নবজীবন প্রদান করারও কিন্তু অনেক সুযোগ আসবে, সম্ভাবনা থাকবে। বহু মানুষের জীবনে যাদের চাকরি নেই, যাদের আর্থিক অবস্থা খুব সমস্যায় পড়ে আছেন, তাদের আবার একটা নতুন করে নবজীবন, একটা উত্থান কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা। এগুলো সমস্তই আপনার জন্মছকে কি দশা অন্তর্দশা গ্রহ সন্নিবেশ আছে, তার সঙ্গে অবশ্যই একটা ম্যাচিং, একটা সিঙ্ক হওয়াটা প্রয়োজন, না হলে সেটা হবে না। কিন্তু সম্ভাবনাগুলো আপনাদের বলছি যে যেগুলো হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং সেগুলো আপনারা নিজেরা যদি দেখেন, যদি অনুভব করেন, প্রত্যক্ষ করেন যে হ্যাঁ এরকম পাইপলাইনে এই জিনিসগুলো প্রবেশ করছে, তাহলে কিন্তু সেইভাবে আপনারা অ্যাকশন নেবেন, ডিসিশন নেবেন। 2 মার্চ থেকে 24 মার্চ এই সময়টা অতি অবশ্যই খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়া, ডিসিশন নেওয়া, এগুলো করবেন। 24 মার্চ থেকে 13 এপ্রিল সতর্ক থাকবেন। অনেক মনের মধ্যে তাড়না আসবে, প্রলোভন আসবে, প্ররোচনা আসবে, সেগুলোকে কিন্তু আপনাদের সংযমের সঙ্গে, অনেক নিজেদের একটা রেস্ট্রেন্ট অ্যান্ড একটা ডিসিপ্লিনের সঙ্গে কিন্তু এই প্ররোচনাগুলো, এই প্রলোভনগুলো আপনাদের একটা নিজেদের সেখান থেকে আটকাতে হবে। এই টেম্পটেশনটা কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে ক্ষতিকর হতে পারে। সেই জায়গায় আপনাদের নিজেদের একটা হোল্ড আউট করতে হবে। আগামী ভিডিওতে আমরা মেষ থেকে মীন রাশির কী ফলাফল হতে পারে, কোন হাউসগুলো, কোন ভাবগুলো প্লে আউট করবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।